আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। বাংলাদেশের রাজনীতি সবসময় এক অদ্ভুত রহস্যে ঘেরা। আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, শুনলে হয়তো অনেকেই চমকে উঠবে। পর্দার আড়ালে এমন কিছু ঘটতে যাচ্ছে, হয়তো আমাদের আগামী দিনের রাজনৈতিক হিসাব নিকাশ পুরোপুরি পাল্টে দেবে। আপনারা একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলেই কিন্তু সবকিছু বুঝতে পারবেন। দেশের বাইরে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ নেতারা ইদানিং কিন্তু বেশ নড়াচড়া করছে। কলকাতা বলুন, দিল্লি, লন্ডন বা আমেরিকা, সব জায়গাতেই তাদের একটা অদ্ভুত তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এই তৎপরতার পেছনে আসল গল্পটা আসলে কি? গল্পটা হলো, আওয়ামী লীগ সম্ভবত তাদের ইতিহাসের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর রাজনৈতিক ঝুঁকিটা এবার নিতে যাচ্ছে। তাদের এই নতুন কৌশলটা খুব সূক্ষ্ম। কৌশলটা হলো দেশে ফেরা এবং আইনের কাছে আত্মসমর্পণ করা। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কিন্তু এই আত্মসমর্পণের বিষয়টা এত সহজ নয়। যখন এই নেতারা ধাপে ধাপে দেশে ফিরবেন এবং আদালতের কাঠগড়ায় এসে দাঁড়াবেন, তখন কিন্তু আমাদের দেশের পুরো বিচার ব্যবস্থার উপর এক অভাবনীয় আন্তর্জাতিক চাপ তৈরি হবে। একটু ভেবে দেখুন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনের মতো আন্তর্জাতিক ভাবে পরিচিত একজন ব্যক্তি যখন কোর্টে হাজিরা দেবেন, তখন সারা বিশ্বের নজর সেদিকে পড়বে। তাকে যদি কোনোভাবে নাজেহাল করার চেষ্টা করা হয়, মুহূর্তের মধ্যেই সেই খবর কিন্তু আন্তর্জাতিক মিডিয়ায় ভাইরাল হয়ে যাবে। আর ঠিক এই সুযোগটাই আওয়ামী লীগ কিন্তু কাজে লাগাতে চাইছে। দেখুন, আওয়ামী লীগ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে তাদের জীবনের সবচেয়ে বড় ভুলটা আসলে কোথায় হয়েছে। মবের ভয়ে গণভবন থেকে তড়িঘড়ি করে হেলিকপ্টারে চেপে শেখ হাসিনার দেশ ত্যাগ, এটাই ছিল তাদের সবচেয়ে বড় রাজনৈতিক ব্লান্ডার। যদি তিনি সেদিন দেশ না ছাড়তেন, তাহলে কি হতো? জনতা হয়তো গণভবনের দিকে ধেয়ে আসতো, কিন্তু সেনাবাহিনী কি হাত গুটিয়ে কোনোভাবে বসে থাকতো? কখনোই না। কারণ রাষ্ট্রের শীর্ষ নির্বাহীর গায়ে যদি আঁচড় লাগতো, তবে পুরো সেনাবাহিনীর চেইন অফ কমান্ড কিন্তু ভেঙে পড়ার একটা মারাত্মক ঝুঁকি তৈরি হতো। শ্রীলঙ্কায় গোটাবায়া রাজাপাকসের ক্ষেত্রে কিন্তু সেনাবাহিনী ঠিকই তাকে নিরাপদ ঘাঁটিতে সরিয়ে নিয়েছিল। বাংলাদেশে হয়তো তেমন কিছুই ঘটতো। শেখ হাসিনাকে হয়তো আইনের হাতেই তুলে দেওয়া হতো। কিন্তু সেটা হতো সম্পূর্ণ রাষ্ট্রীয় প্রটোকল এবং মর্যাদা বজায় রেখে। ভারত হয়তো তখন সরাসরি হস্তক্ষেপ করার একটা সুযোগ পেত। কিন্তু পালিয়ে যাওয়ার কারণে সেই সুযোগটা চিরতরে কিন্তু হাতছাড়া হয়ে গেছে। আর এই জায়গাটিতেই আমরা ইতিহাসের দিকে একটু ফিরে তাকাতে পারি। কারণ ইতিহাস কিন্তু সবসময় আমাদেরকে চমৎকার কিছু শিক্ষা দেয়। 1/11 এর সময়কার কথা একটু মনে করে দেখুন তো। তখন কিন্তু বেগম খালেদা জিয়াকেও ঠিক একইভাবে বিদেশে পাঠানোর একটা জোর চেষ্টা চালানো হয়েছিল। সব প্রস্তুতিও কিন্তু প্রায় শেষ ছিল। তিনি মানসিকভাবে প্রস্তুত হয়েও গিয়েছিলেন। লাগেজ গোছানো শেষ ছিল। ঠিক সেই চরম মুহূর্তটিতে দৃশ্যপটে হাজির হলেন একজন সেনা কর্মকর্তা, মেজর আক্তার। তিনি সোজা গিয়ে ঢুকে পড়লেন বেগম খালেদা জিয়ার কাছে এবং বললেন, ম্যাডাম, আপনি যদি আজ দেশ ছেড়ে চলে যান, তবে বিএনপি বলে আর কিছু থাকবে না। আপনি আর কোনোদিন দেশে ফিরতে পারবেন না। আপনাকে যেতে হলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। এই একটা কথাই সেদিন ইতিহাস কিন্তু বদলে দিয়েছিল। বেগম জিয়ার সেই থেকে যাওয়ার সিদ্ধান্ত, তার জেলে যাওয়া, দিনের পর দিন নির্যাতন সহ্য করা, সবকিছুর পরিণতি হিসাবেই আজ বিএনপি এবং তারেক রহমান রাজনীতির মাঠে একটা শক্তিশালী অবস্থানে কিন্তু দাঁড়িয়ে আছেন। সেদিন যদি তিনি আপোস করে দেশ ছাড়তেন, আজ হয়তো তাদেরও লন্ডনে কিংবা আমেরিকায় বসে দিন পার করতে হতো। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, শেখ হাসিনার আশেপাশে এমন কেউ সেই সময় ছিলেন না। তার পরিবার, কাছের মানুষ, এমনকি দীর্ঘকাল ধরে তিনি যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করতেন,
সবাই কিন্তু তাকে পালিয়ে যাওয়ার জন্যই পরিচিত করেছেন। কেউ বুক চিতিয়ে বলেননি, "আপনাকে যেতে হলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে।" তিনি নিজে হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত থেকে যেতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন, "আমি মরলে এখানেই মরব।" কিন্তু পরিস্থিতির চাপে এবং ভুল পরামর্শে তিনি কিন্তু দেশ ছাড়তে বাধ্য হন। আর এখন তারা এমন এক জায়গায় গিয়ে আটকে গেছেন, যেখান থেকে ফেরাটা আমি মনে করি মোটেও কিন্তু সহজ কাজ নয়। তবে রাজনীতিতে শেষ পর্যন্ত কিছু নেই। শেখ হাসিনা যখন তার ভুল বুঝতে পেরেছেন এবং নতুন করে গুটি সাজাচ্ছেন, তিনি তার দলের সাহসী নেতাকর্মীদের সাথে ইতিমধ্যে কিন্তু ব্যাপকভাবে যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন। সবাইকে একটি কথাই বলা হচ্ছে, দেশে ফিরে আসো, আত্মসমর্পণ করো, প্রয়োজনে জেলে যাও। রাজনীতি করতে হলে এইটুকু ত্যাগ স্বীকার করতেই হবে। আপনারা একটু ভালো করে খেয়াল করলে দেখবেন এই প্রক্রিয়া কিন্তু এর মধ্যেই শুরু হয়ে গেছে। বেশ কয়েকজন নেতা ইতিমধ্যে আত্মসমর্পণ করে জেলেও গেছেন এবং জামিন নিয়েছেন। এই যে সাবেক মন্ত্রী, এমপি বা পরিচিত মুখগুলো, যাদের ফেস ভ্যালু আছে, যাদের বিরুদ্ধে হয়তো ঢালাও দুর্নীতির অভিযোগ নেই, কিংবা থাকলেও জনমানুষে তারা ততটা ঘৃণিত নন, তারা যখন রাস্তায় নামবেন বা কোর্টে হাজিরা দেবেন, তখন দৃশ্যপট আসলে কেমন হবে? এবার একটু চোখ বন্ধ করে কল্পনা করুন। হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী যদি একসাথে জেলে যাওয়া শুরু করেন, প্রতিদিন তাদের কোর্ট থেকে আনা নেয়া করা হয়, অসুস্থ হলে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়, তখন মিডিয়ার পুরো মনোযোগটা তাদের দিকে কিন্তু চলে যাবে। সারাদিন টিভিতে, পত্রিকার পাতায়, সোশ্যাল মিডিয়ায় শুধু আওয়ামী লীগের খবরই ঘুরপাক খাবে। অন্য কোনো খবর, এমনকি বর্তমান সরকার কিংবা অন্য কোনো দলের বড় কোনো সংবাদও তখন আর মানুষ সেভাবে কিন্তু গিলে খাবে না। প্রতিদিনের প্রাইম টাইমের নিউজ হবে, আজ অমুক নেতাকে কোর্টে তোলা হয়েছে, আজ শেখ হাসিনাকে অমুক মামলায় হাজিরা দিতে আনা হয়েছে। এই যে মিডিয়া অ্যাটেনশন বা মানুষের মনোযোগ নিজেদের দিকে টেনে নেয়ার কৌশল, এটা কিন্তু আওয়ামী লীগকে আবারও রাজনীতির একেবারে মূল কেন্দ্রে নিয়ে আসবে। মানুষের মনস্তত্ত্ব কিন্তু খুবই অদ্ভুত একটা বিষয়। যখন কেউ ক্ষমতার দাপট দেখায়, মানুষ তখন কিন্তু তাকে ঘৃণা করে। কিন্তু যখন সেই একই মানুষ আদালতের কাঠগড়ায় অসহায় হয়ে দাঁড়ায়, বারবার তাকে জেলে নেওয়া হয়, তখন মানুষের মনের সেই ঘৃণা কিন্তু ধীরে ধীরে সহানুভূতির দিকে মন নিতে শুরু করে। আর আওয়ামী লীগ ঠিক এই সাইকোলজিক্যাল গেমটাই কিন্তু বর্তমান সময়ে খেলতে চাইছে। এর সাথে সাথে তারা চাইছে তাদের নেতারা প্রতিদিন কোর্টে যাক, মিডিয়া সেটা কাভার করুক এবং দেশের মানুষ বারবার মনে করুক যে আওয়ামী লীগ এখনো শেষ হয়ে যায়নি। তারা রাজপথে নেই ঠিকই, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি খবরের শিরোনামে বর্তমান সময়ে তারা রাজত্ব করছে। এই পুরো পরিকল্পনাটি যদি তারা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারে, তবে বাংলাদেশের রাজনীতির আগামী দিনের হিসাব নিকেশ কিন্তু পুরোপুরিভাবে উল্টে যাবে। ভারতকেও হয়তো শেখ হাসিনা এই পরিকল্পনার কথা ইতিমধ্যে জানিয়ে রাজিও করিয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা। রাজনীতি কখন কোন দিকে মোড় নেয় তা বলা সত্যি মুশকিল। যারা আজ ক্ষমতার বাইরে, তারা কাল কিভাবে ফিরে আসবে সেই কৌশল বোঝা সাধারণ মানুষের জন্য আসলে অনেক কঠিন। তবে এটুকু নিশ্চিত করে বলা যায়, সামনের দিনগুলো বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত নাটকীয় হতে যাচ্ছে এবং আমরা এক অদ্ভুত সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, যেখানে প্রতিটা দিন নতুন কোনো চমক নিয়ে আমাদের সামনে হাজির হতে পারে। সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।